ত্রিপুরা ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সম্মানিত সভাপতি, যিনি একটু আগে ওনার বক্তব্য সবার সামনে এখানে রেখেছেন, আমাদের সবার প্রিয় শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন। আমাদের আসাম এবং ত্রিপুরার সংগঠন মহামন্ত্রী শ্রী রবীন্দ্র রাজুজি এখানে উপস্থিত আছেন। আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সহসভাপতি এবং ইনচার্জ পৃষ্ঠা প্রমুখের সারা ত্রিপুরার এবং প্রাক্তন বিধায়ক শ্রী সুবল ভৌমিক মহোদয়, এবং যার আহ্বানে আমরা এখানে এলাম, এই এলাকার জনপ্রিয় বিধায়ক তথা আমাদের পবিত্র বিধানসভার চিফ হুইপ শ্রীমতী কল্যাণী রায় মহাদয়া আমাদের মাঝে উপস্থিত আছেন। ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সাধারণ সম্পাদক শ্রী অমিত রক্ষিত মহোদয়, তাছাড়া পৃষ্ঠা প্রমুখের যিনি কো ইনচার্জ, বহু পুরনো আমাদের ভারতীয় জনতা পার্টির সাথে জড়িয়ে রয়েছেন শ্রী সুভাষ সরকার মহোদয়, এবং যার সভাপতিত্বে আজকের এই পৃষ্ঠা প্রমুখ সম্মেলন, এই তেলিয়ামুড়া মণ্ডলের মাননীয় সভাপতি শ্রী রঞ্জিত সূত্রধর মহোদয়, এখানে বিভিন্ন জনপ্রতিনিধিরা উপস্থিত আছেন, এবং যাদের জন্য আজকের এই সম্মেলন, আমার প্রিয় পৃষ্ঠা প্রমুখ ভাই ও বোনেরা এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখানে বিস্তারিত আলোচনা করেছেন। আপনারা সবাই জানেন যে আমাদের এখানে দুটো আসন সংখ্যা আছে লোকসভার, তো তার জন্য যে দিনক্ষণ স্থির হয়েছে, একটা হচ্ছে 19 এপ্রিল পশ্চিম আসনের, আর আপনাদের যে পূর্ব আসনের দিনক্ষণ ঠিক হয়েছে 26 এপ্রিল। এটাকে সামনে রেখে আমরা এর অনেক আগের থেকে আমরা কাজকর্ম শুরু করেছি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ঘোষণার আগে আমরা কাজকর্ম শুরু করেছি। ভারতীয় জনতা পার্টির সমস্ত সৈনিক যারা আছেন তারা কিন্তু 365 দিনই কাজ করেন। আমরা সবাই কিন্তু সবসময় কাজ করি, এবং মাননীয় প্রধানমন্ত্রীজি এবার কার্যকারিণীর বৈঠকে যেটা আমাদের মাননীয় সভাপতিজি বলেছেন, এখানে উনি বলেছেন যে 370 আমাদের ভারতীয় জনতা পার্টির, এবার সারা ভারতবর্ষে আমাদের 303 আসন সংখ্যা ছিল, এবার আমাদের টার্গেট হচ্ছে 370। এটা কেন রাখলেন উনি খুলাসা করে সেখানে বলেছেন যে 370 ধারা জম্মু অ্যান্ড কাশ্মীরের আবার তাদের স্বাধীনতা ফেরত দেওয়ার জন্য উনার এই যে 370 ধারা অ্যাবলিশ করেছেন, তাকে সম্মান জানানোর জন্য এই 370 যে টার্গেট রেখেছেন। শুধু তাই নয়, উনি বললেন যে আমাদের যারা অ্যালাইড, যারা আমাদের সাথে যুক্ত আছে ইন্ডিয়াতে, তাদেরকে নিয়ে আমাদের 400 পার হতে হবে। আমি এখানে খালি বলতে থাকবো, আপনারা খালি বলবেন 400 পার। কতগুলো স্লোগান, বিকশিত ভারতের জন্য, বিকশিত ত্রিপুরার জন্য, নারী শক্তির অধিকার রক্ষার জন্য, হর ঘর জলের জন্য, গরিবি কম করার জন্য, কৃষকদের উন্নতির জন্য, যুবকদের কর্মসংস্থানের জন্য। আপ কি বার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমরা ভারতীয় জনতা পার্টির সবাই আমরা এক একজন সৈনিক। এখানে আমি সুবল বাবুকে ধন্যবাদ দেব যে আমাদের আগে পৃষ্ঠা প্রমুখের প্রায় 42,000 আমাদের পৃষ্ঠা প্রমুখ ছিল সারা ত্রিপুরাতে। এবার উনি জানালেন প্রায় 66,000, 42,000 থেকে 66,000 প্রায় পৃষ্ঠা প্রমুখ হয়েছে। আমি পৃষ্ঠা প্রমুখের ইনচার্জ ছিলাম, আমি জানি যে কিভাবে পৃষ্ঠা প্রমুখ তাদের কাজ কিভাবে করতে হয় এবং কিভাবে প্রতিটা বাড়িতে যেতে হয়। আমরা এ বি সি, আপনারা সবাই জানেন যে আমরা যে আমাদের
দলের কারা আছেন, আমাদের সমর্থক কারা আছেন, কারা আমাদের ভোট দিতে পারবেন, যাদের সন্দেহ আছে তারা তাদের মার্ক করা, যারা অপোজিশনে আছে তাদের মার্ক করা, এগুলো আপনারা নিশ্চয়ই করেছেন। কিন্তু আমি আবার বলবো যে এর মধ্যে সরকারে থাকার ফলে যে জোশটা সরকার না থাকার সময় ছিল, এর মধ্যে কিছুটা খানিকটা হলেও একটু কম। সেটাকে আমরা বলবো যে আরেকটু তার মধ্যে যেন জৌলস আসে, সেই ব্যবস্থাটা আপনারা করবেন। সেই মনের থেকে আপনারা নিশ্চয়ই যাবেন। মাননীয় প্রধানমন্ত্রীজির যেভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করেন, এবং আমরাও চাই আপনাদেরকে এখানে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদের উদ্বুদ্ধ করা। কোনো অবস্থায় চান্স নেওয়া যাবে না। এখানে বলা হয়েছে যে বুথগুলো আমরা হেরেছি, সেই বুথগুলো কোনো অবস্থায় যেন আমরা না হারি। মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন, সব সময় দেখুন দেশাত্মক বোধের কথাবার্তা উনি বলেন। উনি কি বলছেন, মেরে মাটি মেরা দেশ, মেরা মাটি মেরা দেশ। আপনারা এখানে যারা আছেন সবাই নিশ্চয়ই পঞ্চায়েত স্তর থেকে আরম্ভ করে সব জায়গার এই মাটি, আমাদের বিভিন্ন যেসব নগর পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, সব জায়গার থেকে, ভিসি থেকে, সব জায়গার থেকে এই মাটি নিয়ে আমরা দিল্লিতে কর্তব্য পথে নিয়ে গেছি। এই মাটির উপর দিয়ে আমরা পা দিয়ে চলি, কিন্তু এই মাটির আমাদের মাদারল্যান্ড, তার উপর আমরা সম্মান কিন্তু দেইনি, এতদিন বুঝতে পারিনি সেটা। মেটে মাটি মেরা দেশ, ৭৫ সীমান্ত গ্রাম, বীরও কা নাম। কোনদিন আমরা এই ধরনের স্লোগান কখনো শুনেছি? উনি সম্মান দিয়েছেন। এর মধ্যে আমাদের এই যে দেশাত্মবোধের ভাবনা, সেখানে কি প্রতিটি সীমান্ত গ্রামে আমরা নিজেরাও গেছি, আপনারাও গেছেন, সেখানে গিয়ে দেশের জন্য যারা বলিদান হয়েছেন, সেই স্বাধীনতা সংগ্রাম থেকে আরম্ভ করে এখন পর্যন্ত তাদের নাম খোদাই করে সেখানে রাখা হয়েছে। এই যে বিষয়, আমরা তো কোনোদিন এইভাবে আমরা চিন্তা করিনি। উনি বলছেন হর ঘর তিরঙ্গা। হর ঘর তিরঙ্গার অর্থ, আমরা আগেও পয়সা দিয়ে আমরা ফ্ল্যাগ কিনেছি, আমরা ফ্ল্যাগ উড়িয়েছি, উত্তোলন করেছি, কিন্তু উনি গত বছর এবং এই বছর যখন হর ঘর তিরঙ্গার কথা বললেন, বিভিন্ন মাপের আমরা ফ্ল্যাগ আমরা কিনেছি এবং তার উত্তোলন করেছি, এবং পয়সা দিয়ে কিনতে হবে উনি বলেছেন। এতে করে যারা দেশের জন্য বলিদান হয়েছেন তাদেরকে সম্মান জানানোর জন্য ওনার চিন্তা ভাবনা। উনি এক একটা স্লোগান দেন, সত্যি অবাক লাগে। উনি কি বলছেন, মে চৌকিদার হুঁ। কি বলছেন, মে চৌকিদার হুঁ, অর্থাৎ मैं खुद भी नहीं खाऊंगा, दूसरे को खाने भी नहीं दूंगा। এগুলো আপনারা তো কমিউনিস্টদের রাজনীতিতে শুনেননি, আর কংগ্রেসের রাজনীতিতেও শুনেননি, কারণ ওদের এটা বলতেও পারবে না, কারণ ওরা নিজেরাই এই বিষয়ে কিন্তু রপ্ত, কাজে বলবে কি করে। তো সেই দিশায় আজকে দেশ চলছে, একটা ট্রান্সপারেন্সির সরকার আজকে কেন্দ্রে চলছে। আমাদের ত্রিপুরাতেও সেই দিশায় আমরা কাজ করছি। অস্বচ্ছতার কোনো লক্ষণ নেই এখানে। মানুষ চায় যে স্বচ্ছতার একটা সরকার থাকুক, এবং এই কারণে এই সব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর সমস্ত মানুষের একটা বিশ্বাস চলে এসছে। আপনারা সবাই জানেন, এই মন কি বাত প্রধানমন্ত্রীজি দেখেছেন যে জনপ্রতিনিধি হওয়ার পর সাধারণ মানুষ থেকে অনেক সময় জনপ্রতিনিধিরা তাদের বিভিন্ন কাজে যখন বিভিন্ন পদে যায়, তাহলে তাদের মধ্যে একটু দূরত্ব বেড়ে যায়, কথা বলা যায় না। মন কি বাত অনুষ্ঠান উনি শুরু করেছেন। সারা পৃথিবীর মধ্যে এটা নিয়ে বিরাট একটা আলোড়ন, যে সাধারণ মানুষের সাথে উনি মন কি বাতের মাধ্যমে কথা বলেন, ইন্টারেক্ট করেন। এটা আগে কোনোদিন আমরা দেখিনি। এতে করে গরিব মানুষদের, আপনারা সবাই জানেন, একটা চাইওয়ালা ফ্যামিলির থেকে উনি উঠে এসছেন। উনি আপনাদের স্বপ্ন দেখাচ্ছেন। উনি বলছেন, আমি শুধু স্বপ্ন দেখাই না, আমি ওনার স্বপ্ন দেখিয়ে তার বাস্তবায়নের গ্যারান্টি আমি দিচ্ছি। গ্যারান্টির কথা বলছেন। এই কথাগুলো তো কোনোদিন শুনেননি। মোদিজি मैं গ্যারান্টি দেতা হুঁ, শুধু গ্যারান্টি না, গ্যারান্টির আবার এটা 100% হবে তার গ্যারান্টি দিচ্ছে। এরকম একজন নেতা আমাদের ভারতবর্ষে জন্মিয়েছেন, এবং ভারতীয় জনতা পার্টির লিডার। আমাদের উচিত
যে উনাকে আবার এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই কিনা। মাননীয় আমাদের সভাপতিজি বলছেন বারবার যে প্রধানমন্ত্রীজিকে আমাদের উপহার দিতে হবে। আমাদের ত্রিপুরাতে দুটো আমাদের আসন আছে লোকসভার, সেই দুটোতেই আমাদের জিতাতে হবে। আমি নিশ্চিত আমরা জিতাবো। 10% বলছেন যে ভোট বাড়াতে হবে, আমাদের কার্যকারিণী বৈঠকে বলা হয়েছে। এখানে যা দেখলাম আমাদের মাননীয় সভাপতি বলছেন যে মানে পুরো যতগুলো বুথ আছে সমস্ত বুথে আমাদের জিততে হবে। এই যে ভাবনা চিন্তা নিয়ে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। 2018-র আগে আমরা কোনোদিন ভাবিনি যে কোনোদিন এই ধরনের একটা জগদ্দল পাথরকে আমরা সরাতে পারবো, কোনোদিন আমরাও ভাবিনি। আমরা সবাই দৌড়েছি এদিক সেদিক, একটা জুনুন নিয়ে আমরা দৌড়িয়েছি, কিন্তু সেটা সম্ভব হয়েছে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে। এবং তৎকালীন সময়ে সর্বভারতীয় সভাপতি কে ছিলেন? অমিত শাহজি। উনার নেতৃত্বে যেভাবে আমাদের দুইজন লিডারের নেতৃত্বে এবং এখানে যারা পৃষ্ঠা প্রমুখরা যারা আছেন সবাই মিলে আমরা সবাই যখন কাজ করলাম, তারপরে সেটা সম্ভব হয়েছে। যখন পৃষ্ঠা প্রমুখের কাজ চলছিল, পৃষ্ঠা প্রমুখের আরো দুটো নাম আছে, পেজ প্রমুখ, পান্না প্রমুখ। সিপিএম এর এতদিন এলসিডিসি সবই বলতো, বলে এটা আবার কি আনলো পৃষ্ঠা প্রমুখ, এটা আবার কি? বুঝতে বুঝতে কেল্লাফ হতে, বুঝতে বুঝতেই কেল্লাফ হতে। আমাকে অনেক লোক এসে জিজ্ঞেস করতো এটা আবার কি। অনেকে এসে বলতো বিস্তারক কি, বিস্তারকটা কি। আমি বললাম আসো ভারতীয় জনতা পার্টিতে জয়েন করবো, তারপর বুঝতে পারবে বিস্তারক কি। প্রবাস, প্রবাস নিবাস, এইসব শব্দ তো কোনোদিন আমরা শুনিনি ভারতীয় জনতা পার্টিতে। শুধু গেলে চলবে না, ওখানে থাকতে হবে। এই যে একটা সমর্পণের ভাবনা নিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টি পণ্ডিত দীনদয়ালজির চিন্তা ভাবনা চলে, এখানে পাওয়ার আশায় যদি কেউ মনে করে যে আমি পেয়ে যাব আর পাওয়ার জন্য রাজনীতি করব, তাহলে মূর্খের স্বর্গে বাস করে। কাজ করতে হবে, দেশের জন্য কাজ করতে হবে। এবং আমাদের কাছে এক একজন লিজেন্ড আছে আমাদের। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মতো লোক, উনি যদি ভাবতেন 33 বছর বয়সে উনি ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, ভাবা যায় কোনোদিন? উনি যদি ভাবতেন যে আমি আইএস জীবনযাপন করব, এই 370 ধারা একমাত্র তার প্রতিবাদ করেছিলেন যে একই দেশে এক নিশান, এক প্রধান, এক বিধান থাকতে হবে। এই যে বিষয়টা, দুটো থাকতে পারবে না, তার জন্য উনি বলিদান হয়েছেন। এরকম নেতা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির, এর পূর্বে জনসংঘ নামে পরিচিত ছিল। এখানে যারাই আছেন আমি বলবো যে প্রতিটি কথার কিন্তু ইম্পর্টেন্ট আছে। আমরা ওই লাল আর ওই যে কংগ্রেসের যে অশুভ শক্তি ইন্ডিয়া ছিল, এখন এত চলে গেছে, এখন ইন্ডি বলছে। ইন্ডি আস্তে আস্তে করে, আরো আস্তে আস্তে করে অনেক অক্ষরগুলো আস্তে আস্তে ক্ষয়ে যাবে। আমার দুঃখ লাগে যে কংগ্রেসের ঘর থেকে এখন সিপিএম এর ফ্ল্যাগ বেরোয়, আর সিপিএম এর ফ্ল্যাগ থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়। আপনারা ভাবুন তো, এই তেলিয়ামোড়াতে কত খুন হয়েছে, এই তেলিয়ামোড়াতে কত অগ্নিসংযোগ হয়েছে, কত দর্শন হয়েছে সারা ত্রিপুরাতে। আর ইলেকশনের পরেই আমরা দেখতাম সাইরেনের আওয়াজ। এগুলো তো আমাদের দেখা একটা আতঙ্কের পরিবেশ। 2023-এ আমরা কি করলাম? বারবার বললাম যে কোনো অবস্থায় আমরা যে কালচার ওনারা তৈরি করে গেছেন, সেই কালচারে আমরা নির্বাচন করব না। এবং সেটাই হলো। ত্রিপুরার ইতিহাসে এত সুন্দরভাবে ইলেকশন হয়েছে, এর আগে আমাদের ত্রিপুরাবাসী কোনোদিন দেখেনি। বারবার আমি এবং আমার প্রদেশ সভাপতি বারবার বলেছেন যে আমরা এতদিন যেভাবে ধারাবাহিকভাবে ওরা এই ধরনের খুন সন্ত্রাস রাজনীতি করেছে, আমরা সেটা করব না। মানুষ সাধুবাদ দিয়েছে। পরবর্তী সময়ে আপনারা দেখেছেন দুটো উপনির্বাচন হয়েছে ধনপুর এবং বক্সনগরে। বক্সনগরে আমাদের যে ওখানে সংখ্যালঘুর সংখ্যা সবচেয়ে বেশি, ওখানে সবসময় যত ইলেকশন হয়েছে নানা রকম মানে সবসময় সন্ত্রাসের বাতাবরণ সেখানে ছিল। আর সেখানে আমরা
আমরা ভারতীয় জনতা পার্টি সেখানে জিতেছি। শুধু তাই নয়, জামানত হয়েছে সেখানে 30,000-এর উপরে ভোট আমরা জিতেছি সেখানে। ধনপুরে গত বছর আমরা মাত্র 3,500 ভোটে জিতেছিলাম, সেই জায়গায় আমরা 18,000 ভোটে জিতেছি। অর্থাৎ মানুষ বুঝেছে যে ভারতীয় জনতা পার্টির এই যে ডাবল ইঞ্জিনের সরকার, মোদিজি বারবার বলছেন আমরা সন্ত্রাস চাই না, আমরা কোন রকম ওষুধ উপায় অবলম্বন করব না, আমাদের মানুষ আমাদের উপর আস্থা রাখতে হবে এবং মানুষের কাছে পৌঁছতে হবে। যতগুলো বেনিফিশিয়ারি স্কিম আপনারা ভাবুন, 2022-এ প্রতি ঘরে সুশাসন করে আমাদের ত্রিপুরা সরকার আমরা শুরু করেছিলাম। এবার মাননীয় প্রধানমন্ত্রীজির উনি বললেন যে বিকশিত ভারত সংকল্প যাত্রা, আমাদের ত্রিপুরাতে 16টা এলসিডি গাড়ি পাঠিয়েছেন, গ্যারান্টির গাড়ি। অর্থাৎ এই যে লাল ফিতার মাধ্যমে বিভিন্ন আমাদের যে বেনিফিশিয়ারি স্কিমগুলো হয় সেইগুলো যাতে ওখানে বাধা না থাকে তার জন্য প্রতিটি মানুষের কাছে পৌঁছানোর জন্য উনার ইচ্ছা। আমরা সেই দিশায় আমরাও প্রতি ঘরে সুশাসন একসাথে দ্বিতীয়বার আমরা 2.2 সেটা আমরা স্টার্ট করেছি। সব জায়গায় যে গিয়ে গিয়ে সমস্ত বেনিফিশিয়ারি স্কিমগুলো বলা হয়েছে। আমরা চাই যে মানুষের সাথে আমরা থাকার, এই ধরনের পার্টি তো আর কোথাও ছিল না। আপনারা নিশ্চয়ই জানেন সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার 28টা রাজ্যের মধ্যে নিচের দিক দিয়ে এখন আইন শৃঙ্খলার যে অবস্থা সেটা হচ্ছে 5 নম্বরে, ইমাজিন করুন। এবং এই কারণে 5th পজিশনে আমাদের, এবং গত যে আমার কাছে যে ডাটা এসছে তাতে দেখা গেছে বেশিরভাগ জায়গায় আমরা 3য় স্থানে চলে এসেছি। কাজে এইরকম একটা অবস্থার মধ্যে মানুষ এখন বাইরের থেকে এখানে নিবেশ করতে চাইছে, এখানে ইনভেস্ট করতে চাইছে। প্রচুর লোক এখন ইনভেস্টার আমাদের এখানে আসছে। শান্তি সম্প্রতি যদি বজায় না থাকে কোনো অবস্থায় কোনো দেশ কোনো রাজ্য ডেভেলপ হবে না। মোদিজি মানেই উন্নয়ন, উন্নয়ন ছাড়া কোনো কথা হবে না। প্রায় নর্থ ইস্টের উনার যে প্রধানমন্ত্রীজি অ্যাক্ট ইস্ট পলিসিতে উনি হীরা আমাদের উপহার দিয়েছেন, হীরা মডেল আমাদের উপহার দিয়েছেন। তেলিয়ামোড়া দিয়ে প্রায়শ আমি আজকে ট্রেন দিয়ে আমি প্রায়শ যাই। আমরা কোনোদিন ভাবিনি যে প্রধানমন্ত্রীজি এইভাবে আমাদেরকে সাহায্য করবেন, মানুষের জন্য ভাববেন। 20টা ডোমে যখন আমি উঠি কোনোদিন ভাবিনি 20টা ডোম, ত্রিপুরাতে 20টা ডোম মনে হচ্ছে ফরেনে আছি। এবার মালদাতে আমি গেছি, মালদার থেকে আমি যখন বন্দে ভারতে আমি আসছিলাম হাওড়াতে, মানে আমি ভাবছি ত্রিপুরাতে কবে এটা চলবে। প্রায় ইলেকট্রিফিকেশনের যে সার্ভে সেটাও কমপ্লিটের পথে, তো বন্দে ভারত এখানে চলবে। 3টা স্টেশনকে উনি অমৃত ভারতের অধীনে 93 করোড় উনি দিয়েছেন। আগরতলা রেলওয়ে স্টেশনকে ইন্টারন্যাশনাল রেলওয়ে স্টেশন যাতে হয় তার জন্য প্রায় 250 কোটি টাকা দিয়েছেন। ভাবা যায় কোনোদিন? 700 কোটি টাকার উপরে প্রধানমন্ত্রীজি কিছুদিন আগে আমাদের পিএম ডিভাইন যে স্কিম আছে তার মাধ্যমে 700 কোটি টাকা দিয়েছে। তার মধ্যে ডেন্টাল কলেজ এখানে নতুন ভাবে বিল্ডিং হবে, একটা মাদার অ্যান্ড চাইল্ডের জন্য একটা বিল্ডিং হবে, আর বিশ্রামগঞ্জের মধ্যে একটা আমাদের যে যারা নেশায় আচ্ছন্ন আছে এন্টি এডিকশন একটা ওখানে সেন্টার খোলা হবে, ডি এডিকশন সেন্টার। তো এইভাবে প্রধানমন্ত্রীজি বারবার 2000 কোটি টাকা প্রধানমন্ত্রী সড়ক যোজনায় 2000 কিলোমিটার অলরেডি তৈরি হয়ে গেছে। ন্যাশনাল হাইওয়ে এখানে 6টা ন্যাশনাল হাইওয়ে গেছে, আরো 4টা ন্যাশনাল হাইওয়ে নীতিগতভাবে মেনে নিয়েছেন। ইন্টারনেট সারা ভারতবর্ষের মধ্যে এখানে 3rd স্ট্রংগেস্ট ইন্টারনেট আছে। এখানে রেলওয়ে এখন থেকে প্রায় 22 থেকে 23টা নতুন নতুন এক্সপ্রেস ট্রেন যাচ্ছে এখান থেকে। আমরা কোনোদিন ভাবতে পারিনি এখান থেকে কোনদিন রাজধানী এক্সপ্রেস যাবে, বিভিন্ন নতুন নতুন এক্সপ্রেস ট্রেন এখান থেকে যাচ্ছে। আমাদের এখানে এয়ারপোর্টের কথা ভাবুন আপনি, এত সুন্দর একটা এয়ারপোর্ট নর্থ ইস্টের মধ্যে, ইট ইজ সাপোজ টু বি দ্য বেস্ট ওয়ান। সবাই আপনারা জানেন রোজ কিছু না কিছু উনি দিচ্ছেন। কিছুদিন আগেও আপনারা দেখেছেন এখানে প্রায় 8000 কোটি টাকার উনি বিভিন্ন যেসব ফাউন্ডেশন লে করেছেন এবং কিছু কিছু জায়গায় রাস্তা উনি ইনোগ্রেশন করেছেন সেই সাবরুমের মধ্যে। এবং নর্থ ইস্টে আসাম বাদ দিয়ে সব জায়গায় আপনার ভার্চুয়ালি উনি যখন ইনোগ্রেশন করেছেন, নর্থ ইস্টের মধ্যে হাইয়েস্ট আমাদের যে টাকার অ্যামাউন্ট সেটা ত্রিপুরার মধ্যে সর্ববৃহৎ ছিল।
তো সেইভাবে প্রধানমন্ত্রীজি অ্যাক্টিস পলিসির মধ্যে কাজ করে যাচ্ছেন। কাজে আমাদের উচিত প্রধানমন্ত্রীজিকে আবার পুনরায় আমরা চাই যে প্রধানমন্ত্রী হিসাবে উনাকে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে উনাকে আবার ওখানে আমরা বসাতে চাই। এর জন্য সবাই মিলে পৃষ্ঠা প্রমুখ যারা আছেন সবাই মেহনত দরকার, সবার পরিশ্রম দরকার। আমি তেলিয়ামুড়াতে একবার আসিনি, কয়েকবার আমি এসেছি। বিভিন্ন সময়ে বিভিন্ন দায়িত্ব যখন দেওয়া হয়েছে তখনই আমি এখানে এসেছি। আমি আপনাদের জানি এবং এখানে আমাদের যিনি কল্যাণীদি আছেন উনি সবসময় আমাকে বলেন, এখানে রাজীব বাবুও বলছেন যে এখানে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। উনি আমার সবসময় আমার পিছনে জানি এটা করতে হবে, এটা করতে হবে, না দিলে উপায়ই নেই এমন অবস্থা, সবসময় পিছনেই পড়ে থাকেন, যে কারণে দিতেই হয়, উপায়ও নেই। ছোট বোন না দিয়ে যাবো কোথায়? তা আমরা সব জায়গায় চেষ্টা করি যে সার্বিক উন্নয়ন সারা ত্রিপুরারই হোক এবং সমস্ত দেখুন আমাদের সাথে অলরেডি মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের বর্তমান হোম মিনিস্টারজি 11টার মতো যে মৌনা আমাদের সারা নর্থ ইস্ট জুড়ে যাতে শান্তি স্থাপন হয় তার জন্য বিভিন্ন যে অ্যাকর্ড করেছেন, সেই অ্যাকর্ডের মধ্যে এইবার ত্রিপুরাতে আবার যে অ্যাকর্ড হয়েছে ত্রিপুরা মথার সাথে, আমাদের সাথে কে ছিল আগে? আইপিএফটি, এখন চলে এসছে ত্রিপুরা মথা। অবস্থাটা কি দাঁড়ালো তাহলে? কি করবেন বিরোধীরা? এখন এতদিন ধরে তো ওদের সাথে বারবার আমরা দেখতাম রুদ্ধদ্বার বৈঠক, কিছু কিছু জায়গায় ওপেন বৈঠক। যখন দেখলো ওরা আমাদের সাথে চলে এসছে তখন ওই যে শিয়ালের গল্পটা আছে না, আঙ্গুর ফল টক, এটার কথা মনে হয়। এখন বলছে যে না এরা ভালো না। ওরা বুঝতে পেরেছে যে ভারতীয় জনতা পার্টি ছাড়া কোনো অবস্থায় চলবে না এবং ভারতীয় জনতা পার্টি একমাত্র যারা জনজাতিদের উন্নয়নে কাজ করবে এবং তার প্রকৃত উদাহরণ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে একের পর এক জনজাতিদের উন্নয়নে কাজ করে গেছেন। এর বেশি আর কিছু বলবো না। আমাদের রাষ্ট্রপ্রধান যিনি আছেন উনি হচ্ছেন এক জনজাতি মহিলা, সবাই জানেন। সমস্ত জায়গায় যেভাবে আমাদের প্রধানমন্ত্রীজির চিন্তাধারায় যেভাবে কাজ করছে, জনজাতিদের উন্নয়নে কাজ করছে, আমরাও ওনাদের সম্মান দিচ্ছি। আপনারা দেখেছেন যে কিছুদিন আগেও যে বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের যে মূর্তি, সেটা আমরা 0 পয়েন্টে কামানচমনির সামনে সেটা আমরা নতুন ভাবে আমরা ওখানে ওনার মূর্তি স্থাপন করেছি। এর আগেও আপনারা প্রায় 5 ফুট উচ্চতার একটা মূর্তি আমরা এয়ারপোর্টের সামনে ওখানেও আমরা স্থাপন করেছি। আমরা ওনার জন্মদিন 19শে আগস্ট সেটাকে ছুটির দিন আমরা ঘোষণা করেছি। গড়িয়া পূজার একদিনের ছুটির জায়গায় আমরা 2 দিন করিয়েছি। বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করেছি। যারা এখন পর্যন্ত যারা পদ্মশ্রী পেয়েছে, শুধু জনজাতিদের পদ্মশ্রী দেওয়া হয়েছে একের পর এক 2019 থেকে এই লাস্ট অবধি। তো সমস্ত জায়গায় আমরা জনজাতিদের তাদের মান উন্নয়ন, তাদের যাতে মর্যাদা ঠিকভাবে পায় সেই দিকে আমরা কাজ করছি। তো আমরা আশা করি যে আগামী দিন আমাদের এখানে যারাই পৃষ্ঠা প্রমুখরা উপস্থিত আছেন, আপনারা আবার জোশ নিয়ে এবার প্রতিটা বুথে আপনারা প্রতিটা বাড়িতে যাবেন এবং সেখানে গিয়ে সবার খবর নেবেন। এবং আমি নিশ্চিত যে প্রধানমন্ত্রীজি যেভাবে গরিব মানুষদের জন্য কাজ করেছে, আমাদের ত্রিপুরা সরকার যেভাবে কাজ করেছে, আপনারা ভাবুন তো একবার 3% আমাদের সরকার আসার পর দিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা তারপরে কত দিলাম? 5% দিলাম আমি। 5%-এর পর আবার দিলাম আমি 12%। 12%-এর পরে এক লাফে আবার আমরা টোটাল এখন অব্দি 25% আমরা দিলাম। তো আমরা সমস্ত যারা কর্মচারী হোক, গরিব মানুষেরই হোক, ভাতার কথা 33টা আমাদের ভাতা আছে আমাদের ত্রিপুরা সরকারের। এর মধ্যে আমরা 2000 টাকা করে ভাতা দিচ্ছি গরিব মানুষদের জন্য। সেই কথাগুলো যখন আমরা অল ইন্ডিয়া বেসিসে কথা হয়, ওনারা বলছেন যে এটা কি করে সম্ভব? 2000 টাকা করে ভাতা কোথাও দেওয়া হয় না, ভারতবর্ষের আর কোথাও না, একমাত্র সেটা ত্রিপুরাতেই দেওয়া হয়। এখানে বারবার এই বিষয়ে কথা হয়েছে, মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনার কথা। মাননীয় প্রধানমন্ত্রীর জন আরোগ্য যোজনা যখন উনি স্টার্ট করেন, সারা পৃথিবীর মধ্যে বলছেন যে এটা কি করে সম্ভব, কি করে উনি দিচ্ছেন। আমাদের এখানে প্রায় আমাদের টার্গেট ছিল 13 লক্ষ লোকের মতো, 13 লক্ষর মতো প্রায় 100% আমরা স্যাচুরেশন পয়েন্টে নিয়ে চলে এসেছি। কিন্তু আমার এখানে প্রায় বহু লোক আসে,
কিন্তু তাদেরকে আমরা কাভার আপ দিই। এখানে যারা আছেন ইনক্লুডিং মি এবং যারা এখানে স্টেজে আছেন সবার এই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা শুরু করেছি। 5 লাখ টাকা করে একইভাবে একই পদ্ধতিতে ওনারাও পাবেন, অর্থাৎ সারা ত্রিপুরার সমস্ত লোক এই জন আরোগ্য যোজনার মেধে চলে আসবেন। আপনারা ভাবুন, এর মধ্যে 100 কোটি টাকার উপরে তার জন্য আমাদের স্টেট বাজেট থেকে সেটা যাবে। আমরা অনেক চিন্তা ভাবনা করার পর সেটা আমরা করলাম। 4.15 যারা হাউস হোল্ড আছে তাদের জন্য আমরা পুরো এটা করেছি। এর মধ্যে কালকে অব্দি আমার কাছে যা খবর আছে 2.5 লাখ থেকে 3.25 লাখ লোক অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছে। আমরা সবসময় চেষ্টা করি এখানে স্পোর্টসেরই হোক, আপনার এগ্রিকালচারই হোক, এডুকেশনই হোক, হেলথের কথা যদি বলি, হেলথের মধ্যে আপনারা দেখেছেন আগে কথায় কথায় মানুষ বাড়িঘর বিক্রি করে বাইরে চলে যেত, রেফারের সংখ্যা এখন কমে গেছে। আমাদের এখানে সুপার স্পেশালিটি স্টার্ট হয়ে গেছে। এখানে আমাদের সমস্ত ডিস্ট্রিক্টগুলোতে আমরা চাইছি সেগুলো যাতে স্ট্রং হয়। এখানে আপনাদের এখানেও আমরা এসেছি বহুতবার, বহু জিনিস আমরা এখানে ইনোগ্রেশন করে গেছি। এখানে সমস্ত ডিস্ট্রিক্টগুলো যদি স্ট্রং করা হয় তাহলে এখান থেকে রেফারের সংখ্যাটা অনেকটা কমে যাবে। আমরা অলরেডি ট্রমা সেন্টার সাউথে আমরা করেছি, শান্তির বাজারে একটা, আমাদের গোমতী জেলাতে করেছি, আগরতলায় করেছি, আমবাসায় করেছি, কিছুদিনের মধ্যে ধর্মনগরে করব, অর্থাৎ এবং কার্ডিয়াক কেয়ার সেন্টার একটা করেছি আমবাসার মধ্যে। তা আস্তে 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 করে আমরা চেষ্টা করছি যে স্বাস্থ্য ব্যবস্থা মানুষের কাছে যাতে, কারণ স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে কাজ করবে কি করে। এডুকেশনের দিক দিয়ে 125টা আপনারা জানেন যে বিদ্যাজ্যোতি স্কুল আমরা করেছি। সমস্ত জায়গায় আমরা বিভিন্ন স্কিমের মাধ্যমে একটার পর একটা, খেলাধুলাতে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন টার্ফ যে কোর্ট ফুটবল গ্রাউন্ড সেটা আমরা করেছি, সিনথেটিক টার্ফ। তো চারিদিকে আমরা ট্র্যাক করছি, সুইমিং পুল করছি, সব জায়গায় সমস্ত ডিপার্টমেন্টে। এবং এখানে বলা হয়েছে আমরা কৃষকদের জন্য আমরা কি কি করছি, প্রধানমন্ত্রীজি করছেন, পাশাপাশি আমাদের সরকার সেটাও আমরা করছি। আমরা চাই সবাই একসাথে যেন আমরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে পারি। এবার আর কোনো কথা হবে না, এবার কোনো কথা হবে না। কংগ্রেস, সিপিএম তাদের কাছে কোনো ইস্যুই নেই, তাদের কাছে কোনো ইস্যু নেই। যে ইস্যু নিয়ে তারা রাস্তায় বেরোবে, একটা ইস্যু লাগে, কোথায় ইস্যু? কোনো ইস্যু নেই। সিএ অলরেডি লাগু হয়েছে, আপনারা সবাই জানেন সিএ আমাদের এখানে প্রযোজ্য নয়, কিন্তু এটাকে নিয়ে ওরা চেষ্টা করেছে, কিন্তু কিছু করার উপায় নেই, কিচ্ছু করতে পারবে না ওরা। তো এই সমস্ত জায়গায় আমরা যে ইস্যু করবো, যখনই চেষ্টা করে কিছু ইস্যু বানানোর, সেই সমস্যার সমাধান আমরা করে দিই। প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমরা সরকারে শুধু থাকতে চাই সমস্যা সমাধানের মাধ্যমে, আমরা সমস্যা সৃষ্টি করে আমরা থাকতে চাই না। সেইভাবে আমরাও ত্রিপুরা সরকার সমস্যার সমাধানের মাধ্যমে আমরা থাকতে চাই, সমস্যা সৃষ্টি করে আমরা থাকতে চাই না। আমরা সবাই মিলে, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেই দিশায় আমরা কাজ করব। এখানে যারা পৃষ্ঠা প্রমুখরা উপস্থিত আছেন প্রতিটা ঘরে ঘরে যান। উনি বলছেন বারবার যে রাজনীতি করার জন্য রাজনীতির প্রয়োজন নেই, খালি সাধারণ মানুষের ঘরে যাওয়া, মানুষকে কথা বলা যে আপনার বাড়িতে গ্যাস প্রপারলি এসছে কিনা, গ্যাস কানেকশন পেয়েছেন কিনা, আপনার নলসের জল পেয়েছেন কিনা, আপনার প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পেয়েছেন কিনা, এই যে বিভিন্ন বিষয়ে কথা বলা, আর কিচ্ছু লাগে না। উজ্জ্বলা যোজনা আপনার বেনিফিশিয়ারি আপনি কি কি পেয়েছেন এই খবরটা রাখা। শুনলাম মাসিমা আপনার বাড়ির মধ্যে মাসিমার শরীর ভালো না, মেসমশাইয়ের শরীর ভালো না, সেই খবরটা নেওয়া। এর মধ্যে বড় রাজনীতি আর কিচ্ছু হয় না। শুধু এই জিনিসগুলো নিয়ে মানুষের কাছে যান, আর এমনিতেই চলে আসবে ভারতীয় জনতা পার্টির যে ভোট জন্য আপনি যখন যাবেন তখন আর বেশি পরিশ্রম করতে লাগবে না। আমি আশা করি যে আজকের এই পৃষ্ঠা প্রমুখ যে সম্মেলন, সেই সম্মেলন সেটা যে এখান থেকে আমরা যে প্রতিজ্ঞা নিয়ে আমরা এখান থেকে যাব, এখন থেকেই সেটা ঝাঁপিয়ে পড়বো। এবং आने वाले दिन हम लोग दोनों सीट में हम लोग जरूर जीतेंगे, ये वादा करना चाहिए। और আমাদের যে এই আপনাদের এই আসনের আমাদের কে ক্যান্ডিডেট মহারানী কৃতি সিং দেববর্মা, উনাকে অবশ্যই বিপুল ভোট আমাদের জয়যুক্ত করতে হবে এবং প্রধানমন্ত্রীজির রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা। সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।